যাদের জীবনের গল্পগুলো আমাদের অনুপ্রেরণা দেয়, যাদের জীবনের গল্প আমাদের সামনে এগিয়ে যেতে সাহস যোগায়, আমরা সেই মানুষগুলোর সাথে পরিচিত হতে চাই। যারা প্যাশন দিয়ে কাজ করে চারপাশে নিজেদের একটা পরিচয় তুলে ধরে এবং আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা শক্তি হয়ে দাঁড়ায়, আমাদেরকে সাহস যোগায়, সেই মানুষগুলোর সাথে আমরা আড্ডা দিতে চাই। শুধু দর্শক, আমি কিঙ্কর হাসান, প্যাশন টু পরিচয় এই আয়োজনে আজকে সঞ্চালক হিসাবে আছি এবং আমাদের সাথে আছেন এমন একজন মানুষ যিনি আমাদের এমন সব গল্প শোনাবেন যে গল্পগুলো আমাদেরকে ভালো লাগার জায়গা তৈরি করে দেবে, আমাদের অনুপ্রেরণা যোগাবে। উপস্থিত শুধু আজকে আমাদের সাথে আছেন ফারুক শামস। তিনি এশিয়াটিক এনসিএল এর চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসাবে কাজ করছেন। তবে শুরুতে জেনে নিই তিনি কেমন আছেন। ভাইয়া কেমন আছেন? I'm so good. Thank you so much, Kinkor. মানে I actually wasn't expecting তুমি যখন বলছিলে যে প্যাশন টু পরিচয় একটা পডকাস্টের মধ্যে you want me to appear. I actually did not think I would be on the list of guests. কারণ তুমি নিজে একজন সেলিব্রিটি and that's because you're one of those very few talented individuals যারা প্যাশনকে সেই জায়গায় নিয়ে গেছে যে তোমার প্যাশনটা এখন তোমার পরিচয় হয়ে গেছে আর তোমার মাল্টিপল প্যাশনস তোমার মাল্টিপল পরিচয় কারণ So আমার ওরকম পরিচয় কিছু তৈরি হয় নাই. What I do have is the extreme good fortune যে আমার পরিচয়টাই তৈরি হয়েছে because I am acquainted or I have the privilege and the good luck to work with incredibly talented, passionate people such as yourself. So একদম ছোটকাল থেকে বাইরেই বড় হলাম. ওখানে অ্যাকচুয়ালি আমরা শুরু হয়েছিল মাস্কাট ওমানে. আর আব্বু যেহেতু ডিপ্লোমা ছিল, ফরেন সার্ভিস হোল্ডার ছিল, সো আব্বুর কিছুদিন পর ডাক আসতো, চেঞ্জিং হতো, পোস্টিং হতো। আর সবাই যেভাবে সুটকেস টেনে বেড়াতো, আব্বার ফ্যামিলি মানে আমি, আমার বোন, আমার আম্মু, আমরা তিনজন মিলে আব্বুর সাথে বেঁধে বিভিন্ন জায়গায় চলে যেতাম। প্রতিবার ট্রান্সফার হওয়ার প্রত্যেক জায়গায় যে স্কুলে মানে আছে না যে স্টার্টিং ফ্রম আমি কার পাশে বসার চান্স পাবো, কে আমাকে বসতে দিবে, কে আমার সাথে খেলতে আসবে, কে আমার সাথে কথা বলবে, এই সব কিছু নিয়ে আই গট টু দ্য স্টেট অফ যে লার্নিং ভেরি কুইকলি অ্যান্ড আর্লি অন যে ইফ ইউ ওয়ান্ট টু মেক ফ্রেন্ডস তাহলে ইউ হ্যাভ টু বি মানে জোর গলায় কথা বলতে হবে, দুষ্টামি করতে হবে। অ্যান্ড আই র্যাপিডলি বিকেম ওয়ান অফ দ্য নটিয়েস্ট কিডস ইন ক্লাস। মানে এমন কোনো স্কুল নাই যেখানে ছোটবেলা আব্বু আম্মু আমাকে ভর্তি করছে যেখান থেকে 2-3 দিনের ভিতরে একটা নোটিশ আসে নাই যে আপনার ছেলের নামে একটা কমপ্লেন। আমি অবশ্য যে আমি তো অবভিয়াসলি আই এম নট সবচেয়ে ফেয়ার কমপ্লেকশন, কিন্তু আমার আব্বা আম্মা বেশ ফর্সা। সো আবার আমার নামটাও যে দেওয়া হয়েছে ফারুক শামস। আমার নামটার পিছনে একটা কাহিনী হলো যে আব্বুর ছিল, আব্বু কিন্তু হলো আমজাদুল হক। সো জন্মের পর আম্মু আব্বু ডিসাইড করলো যে আমার ছেলের নাম আমার মানে দাদি আর নানি মিলে দুজন মিলে করবে। দুজন খুব খুশি হয়ে গেল যে চরম লেভেলের একটা ডিসিশন, ছেলের নাম দাদি নানি দিবে। এটা চরম লেভেলের ভুল ডিসিশন, বিকজ দাদি একটা নাম বলছে, দাদি বলছে ওর নাম হবে হলো শামস, আমার নানি বলছে না ওর নাম হবে ফারুক। শামসুল ফারুক হবে না ফারুক হক হবে, এই ভিতরে চেতে চেতে আব্বা হঠাৎ করে বললো যে ভাই কারো ঝগড়া দেওয়ার দরকার, আমি দুইটা নাম নিয়ে ফাইনাল নাম করে দিই ফারুক শামস। ওভার 20 ইয়ার্স। ছোট্ট করে এটা জানতে যাবো, কারণ এরপর আমরা একটা দারুণ প্রশ্নে যাবো। তো এই প্রশ্নটা হচ্ছে যে প্রায় 20 বছরের ক্যারিয়ার, আপনি পড়াশোনা যেদিকে করছিলেন সেদিক থেকে ব্র্যান্ডের জায়গাটা পুরোপুরি ভিন্ন ছিল, এবং ব্র্যান্ডের জন্য কিন্তু একটা পড়াশোনা দরকার হয়, প্রোডাক্টের লাইফ সাইকেল থেকে শুরু করে টোটাল ইনসাইট বোঝার জন্য। এইদিকে কি কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছিল এজেন্সির সাথে কাজ করার জন্য, নাকি আপনি কাজ করতে করতে শিখেছেন? করতে করতে শেখার পর তখন একটা পর্যায়ে মনে হলো যে না, আই ওয়ান্ট টু গেট আ ডিগ্রি। সো তখন আর কি আমি যখন যে বললাম এজেন্সিকে যে আমি চলে যাব বাইরে, আমার ছোটকাল থেকে স্বপ্ন আমি বাইরে যে পড়াশোনা করব, তখন সবাই বলছিল যে তুমি এখানে একটা ডিগ্রি নিয়ে নাও, নর্থ সাউথ তখন নতুন বলছে এখানে যাও, চাকরিও করো, করো, উইল ম্যানেজ এভরিথিং, ডোন্ট ওয়ারি। সো আই ওয়াজ লাইক না, স্বপ্ন যখন আসে বাইরে যাবো বাইরে। সো আই অ্যাপ্লাইড টু আমেরিকান ইউনিভার্সিটিজ, আর আমার কোয়ালিফিকেশন অফ কোন জায়গায় যাব ওয়াজ নট এনিথিং এলস আদার দ্যান ওখানে কত কম বাঙালি পাওয়া যাবে। কারণ আমার ছিল যে আমি বাইরে যাবো বাংলাদেশে, তো বাংলাদেশে কাউকে দেখতে চাই না। সো আমার কেমনে কেমনে যে রিসার্চ আসছে যে নেব্রাস্কায় কোনো বাংলাদেশি নাই। আমি নেব্রাস্কা অ্যাপ্লাই করছি, ওইখানে অ্যাডভার্টাইজিং কোর্সের মধ্যে আই গট আ স্কলারশিপটা। আপনার ক্লাসে কোনো বাঙালি ছিল? আমি ওখানে যেদিন গেলাম, যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসে যে পরিচয় দিতে হয়, আমি যে বললাম যে হাই, আমি খুব প্রাউডলি গেছি যে এটা তো বাংলাদেশের নামই ছিল না, যে আমি ওদেরকে বলছি হাই, আই এম ফারুক, আই এম ফ্রম বাংলাদেশ, ইটস ভেরি স্মল কান্ট্রি রাইট নেক্সট টু ইন্ডিয়া। সো সাথে সাথে বললো, ও ডু ইউ ওয়ান্ট টু জয়েন দ্য বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, ইটস দ্য বিগেস্ট অর্গানাইজেশন অন ক্যাম্পাস। আর সাথে সাথে মেজাজ খারাপ হলো। সো আগামী 2-3 বছর আমি জাস্ট ওই অর্গানাইজেশনটাকে, ওই স্টুডেন্ট বাঙালিদেরকে মানে লুকায় লুকায় বেড়াইছি যেন ওদের সাথে দেখা না হয়।
But it was an incredible experience. But from there, I got my degree in public relations and advertising. 20 বছরেরও বেশি সময় ধরে আপনি বিজ্ঞাপন এজেন্সিতে আছেন। আমি আপনার একটা আলাদা আলাদা করে একটা ক্যাম্পেইনের কথা আপনার কাছ থেকে জানতে চাইবো, যে ক্যাম্পেইনটার সাথে আপনি ছিলেন, আপনার ব্রেন চাইল্ড, এবং ক্যাম্পেইনটার কারণে আপনার গর্ব হয় বা ভালো লাগাটা আপনার ভেতরে কাজ করে যে এই ক্যাম্পেইনটা আপনি করতে পেরেছেন। এবং আরেকটা ক্যাম্পেইনের কথা জানতে চাইবো যেটা আপনার মনে হবে যে এটা না করলে হয়তো ভালো হতো, এটা একটা ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে বা এরকম কিছু। তো এরকম দুটো একটু জানতে চাইবো। প্রথম যেটা, এটা আসলে অনেকগুলি এক্সাম্পল, কারণ আসলে এটা ওয়ান্স সেকেন্ড কিনবো, এগুলি তুমি আমার চেয়ে বেটার জানবা। যখন একটা ক্যাম্পেইন তৈরি হয় তখন অলমোস্ট নিজে বাচ্চার মতন হয়, আর কোনো বাচ্চাই বাপ মা বলবে না যে আমার বাচ্চা এই দিক থেকে খারাপ, সব ক্যাম্পেইনই ভালো লাগে। তার ভিতরে কিছু ক্যাম্পেইন যেমন এশিয়াটিক আর্লি 2000s, লেট 2000, মানে মিড 2000s এর ইয়েতে 2004-05 অনওয়ার্ডস এর দিকে we were definitely the lead agency in social communication. So বাংলাদেশে তো অনেকগুলি সোশ্যাল প্রবলেমস আছে, যেমন ফর এক্সাম্পল ম্যাটারনাল মর্টালিটি, তারপর HIV এইডস। সো এরকম বিভিন্ন ক্যাম্পেইন করেছি যেগুলি দেখে মানে আছে না, দিনের শেষে মনে হয় যে এটা কিন্তু ইটস নট জাস্ট কিছু বিক্রি করার জন্য, একটা মানুষকে একটা পণ্য কেনানোর জন্য ইয়ে করা, এটা অ্যাকচুয়ালি দিনের শেষে সোসাইটি, দুনিয়া, পৃথিবীর মানুষের একটা ভালো হবে। সো ওই ক্যাম্পেইনগুলি করে আসলে অনেক নিজেকে অনেক ইয়ে মনে হতো যে ওয়াও। সো ইউনিসেফের সাথে বিভিন্ন রকম ক্যাম্পেইন করা হয়েছে, যেমন একটা ব্যাক টু স্কুল ক্যাম্পেইন করা হয়েছে, এডুকেশন, প্রাইমারি এডুকেশন ক্যাম্পেইনস করানো হয়েছে। আমার খুব প্রিয় একটা ক্যাম্পেইন এসএমসির জন্য করা হয়েছিল, দ্যাট ওয়াজ নোন অ্যাজ দ্য বাজি কুদ্দুস ক্যাম্পেইন। ভাইয়া একদম ছোট করে যদি জবাব দিই, 20 বছর আগের অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি একটা সিচুয়েশন ছিল, এখন অনেক কিছু বদলে গেছে, ডিজিটাল হয়েছে, ফেসবুক এসেছে। এই সময়ে এসে আপনার কি মনে হয় যে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি কি ভালো দিকে যাচ্ছে কিনা বাংলাদেশে? এবং যদি কেউ প্ল্যানার হতে চায়, যে ছেলেটা আপনার এই ভিডিওটা দেখছে, ওকে যদি স্পেসিফিকভাবে যদি আপনি একটা কথা বা দুইটা কথা বলতে চান যেটা ওর প্ল্যানার হওয়ার জন্য খুব জরুরি, সেটা আমাদের জন্য একটু কাজে দেবে। সো প্রথম জিনিসটা যে অ্যাডভার্টাইজিং ইজ অল অ্যাবাউট ডিলিং উইথ কালচার, পপ কালচার, সোশ্যাল ইকোনমিক কালচার, অল দিস কালচার্স, অ্যান্ড কালচার ইজ অলওয়েজ ইভলভিং। সো অ্যাডভার্টাইজিং আমি বলতে পারবো সেফলি, হ্যান্ড ওভার হার্ট, এমন একটা প্রফেশন, এমন একটা ইন্ডাস্ট্রি যেটা কোনো সময় কেউ বলতে পারবে না যে অ্যাডভার্টাইজিং এরকম। I remember the first day I went to my advertising class, আমি $200 দিয়ে একটা বই কিনছিলাম ইউনিভার্সিটির বুক লিস্ট থেকে। আমার প্রফেসর এসে ওই বইটা নিয়ে বলে যে সবাইকে কিনছো, তো সবাই বইটা বলছে হ্যাঁ কিনছি, ও ছুঁড়ে ফেলা দিয়েছে বইটা কিন্তু জাস্ট 2 মাস আগে বোধহয় পাবলিশ হয়েছে, ও ছুঁড়ে ফেলা দিয়েছে, বলছে যে এই বইটা হলো অ্যাবসলুটলি ইউজলেস, বিকজ বাই দ্য টাইম তোমরা এই সেমেস্টার শেষ করবা এই বইটা ডিফাঙ্ক্ট হয়ে যাবে, তোমরা যে অতদিনের ডিগ্রি নিবা এটা একদম ইউজলেস হয়ে যাবে। সো অ্যাডভার্টাইজিং ইজ ভেরি ফাস্ট মুভিং। যখন আমি জয়েন করছিলাম তখনও চেঞ্জ হচ্ছিল, আজও চেঞ্জ হচ্ছে। তখন ছিল হলো নতুন হার্ডওয়্যার আসতেছিল, তখন ওই যে কেটে 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 ছবি নিয়ে বসানো হতো, পেস্টিং করা হতো, তখন আসতেছিল হলো ফটোশপ, ইলাস্ট্রেটর, এইসব প্রোগ্রাম আসছিল। এখন AI, ChatGPT, মিডজার্নি এগুলি ছিল। সো অ্যাডভার্টাইজিং অলওয়েজ ইভলভ হবে, পড়াশোনার ভেতরে থাকতে। আর এই চেঞ্জটা ভালো কি খারাপ এইটা আমাদের প্রতিদিন আনসার করতে হবে। যে কোনো জিনিস চেঞ্জ ক্যান বি গুড, ইট ক্যান বি ব্যাড, ইটস আপ টু আস টু ডিসাইড যে আমরা এটা ভালো করবো কি খারাপ করব। আর ফর দোজ পিপল যারা প্ল্যানার হতে চায় ওদের জন্য আমি জাস্ট একটা জিনিস বলবো, এনি প্ল্যানার যে বলবে যে আমি সবকিছু জানি, আমি অনেক কিছু শিখে এসেছি, তাইলে ও প্ল্যানিং এ না আসুক। আমি আজ অব্দি এখনো যখন সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাই, আমার মনে হয় যে আমি আজকে কি শিখবো। A planner has to be someone, I think advertising in itself, creative agency মানুষদেরই একটা কোর নিড আমার মনে হলো, which is desire to learn something new, to do something new. So প্রতিদিন যে ছেলেটা উঠে বলবে যে আমি কিছুই জানি না, আমি আজকে নতুন ভাবে সবকিছু শিখবো, ওই ছেলেটা is more than welcome to join advertising and planning, and I'm sure they'll do incredibly well. দারুণ ভাইয়া। একদম শেষ প্রশ্ন যেটা করতে চাই সেটা হচ্ছে যে শৈশবের সেই জায়গা থেকে আসি, এবং আপনি বলছিলেন আপনি খুব চঞ্চল ছিলেন এবং আপনার মা হচ্ছে আপনার সেই সাপোর্ট সিস্টেমটা যে আপনাকে আগলে রাখতো। আমি নিজে জানি যে আপনি মাকে হারিয়েছেন, এবং ওই সাপোর্ট সিস্টেমের জায়গাটা আসলে আমাদেরই একজন গেস্ট বলছিলেন যে আসলে যে সন্তান তার মাকে হারায় সে এতটা দুঃখ পায়, তারপর তাকে আর অন্য কোনো দুঃখ দিয়ে আসলে মানে ক্লান্ত করা যায় না, ওই দুঃখটা এত তীব্র হয়। তো এই যে ফারুক শামস তার অর্জন সব কিছু একপাশে রেখে যে শূন্যতা মাকে হারানোর কারণে আপনার হলো, সেই শূন্যতাটা আপনি কিভাবে সামাল দেন? সামলাতে যায় না,
আম্মু যাওয়ার পর আমাকে একজন লন্ডন থেকে আমাদের একটা এক্স কলিগ আমাকে মেসেজ করে লম্বা একটা সুন্দর ইয়েতে বলেছিল যে অনেক মানুষ বলবে যে টাইম হেল্পস ইউ হিল, সময় দিয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওদের জীবনে ঠিক হবে না। এটা এমন একটা আঘাত, মানে বাপ মারা আমাদেরকে সবকিছু শিখাই দিয়ে যায়, কিন্তু ওরা না থাকলে আমরা কিভাবে চলবো এই জিনিসটা অন্যরকম সময় আমাদের শেখাতে পারে না। আর এটা ধাপে ধাপে, যে ঈদ শেষ হলো, এই ঈদের থেকে আরম্ভ করে ঈদের সকালবেলা থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আম্মুকে আমি মিস করি, আব্বু মিস করি, আমরা সবাই মিস করি। অ্যান্ড এই মিসিংটা জীবনেও কম হবে না। এটা শুধু আমার কাছে মনে হয় যে আমার আবার খুব নিজেকে খুব মানে ইটস অলমোস্ট লাইক আ মিরাকল যে আম্মু আমাকে কত কিছু শিখাই দিয়ে গেছে। আমি আগে এটা বুঝতাম না, এখন আমি যখন আম্মু নাই তখন আমি জিনিসগুলি দেখি, আমি যে আম্মু আমাকে এত কিছু শিখে দিয়েছে, তখন একটা ইচ্ছা হয় যে এই আম্মু যে এই ভালো জিনিসগুলি আমাকে দিয়ে গেছে, I should, মানে to honor her, to respect her, I should pass them along. আমি আগে এত ভালো মানুষ ছিলাম। I honestly believe যে আম্মু যাওয়ার পর আমি চেষ্টা করি আরেকটু ভালো মানুষ হওয়ার। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমরা খুব করে চাই তিনি যেখানেই থাকেন তিনি যেন আপনার আশেপাশেই থাকেন এবং আপনাকে নিয়ে গর্ব করেন। এবং বাংলাদেশের বিজ্ঞাপনী এজেন্সিতে আপনার যে অবদান, যে কন্ট্রিবিউশন, সেটাকে আমরা আসলে আমরা যারা আপনার সাথে কাজ করেছি আমরা খুবই শ্রদ্ধার চোখে দেখি এবং সেটাকে মনে রাখতে চাই। আপনার সামনের দিনগুলো আরও আনন্দের হোক, এবং ছোট ছোট যেই জায়গা নিয়ে আপনি কাজ করছেন, সেটা বই পড়া হোক, সেটা মুভি নিয়ে কাজ হোক, সেই কাজগুলো আরও বেশি ছড়িয়ে যাক আমাদের সবার মাঝে।